দর্শক, আমরা সবাই আমাদের সন্তানের ভবিষ্যৎ গড়তে সব ধরনের চেষ্টা করে থাকি, কিন্তু সন্তানের সাথে সম্পর্ক, বন্ধুত্ব বা বোঝাপড়াটা এখনও যথাযথ মাত্রায় সেভাবে করে হয়তো গড়ে তুলতে পারি না, হয়তো অজ্ঞতায়, নয়তো পারিপার্শ্বিক নানা ধরনের জটিলতায়। লেখাপড়া শেখালাম, ভরণ পোষণ দিলাম, তার সব চাহিদা পূরণ করলাম, তাতে কি সন্তানের সুষ্ঠু বিকাশ ঘটে? মানুষের মতো মানুষ কি হতে পারে? পারিবারিক শিক্ষা, আদব শিক্ষা, সামাজিক শিক্ষায় শিক্ষিত হতে পারে? উত্তর খুঁজলে দেখা যাবে অধিকাংশ ক্ষেত্রেই উত্তর হবে না। তার কারণ কি? কারণ হলো যথাযথ প্যারেন্টিং হয়তো না হওয়া। সন্তানের সুস্বাস্থ্য ও মানসিক বিকাশে প্যারেন্টিংয়ের গুরুত্ব অপরিসীম। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত সাবরিন চৌধুরী, পাওয়ার্ড বাই বেনিবুনন। মনের কথার আজকের পর্বের বিষয় সন্তানের সুস্থ ও সুন্দর বিকাশে প্যারেন্টিংয়ের ভূমিকা। বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছে একজন স্বনামধন্য বিশেষজ্ঞকে। আমাদের সাথে আছেন ডক্টর হেলাল উদ্দিন আহমেদ, সহযোগী অধ্যাপক, চাইল্ড, অ্যাডোলেসেন্ট অ্যান্ড ফ্যামিলি সাইকিয়াট্রি, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। ভাইয়া কেমন আছেন? জি ধন্যবাদ, ভালো আছি। অনেক ধন্যবাদ ভাইয়া, আজকে আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আমরা কথা বলতে চাচ্ছি, প্যারেন্টিং। ভাই, প্রথমে জানতে চাই যে প্যারেন্টিংটা আসলে কি, বা আগে তো এটা নিয়ে আসলে সেভাবে আলাদা করে জানার বিষয় ছিল না, কিন্তু এখন এটা নিয়ে জানার প্রয়োজনীয়তা কেন বাড়ছে? ধন্যবাদ আপনাকে। প্যারেন্টিং কিন্তু হচ্ছে বাবা মার এই কিছু আচরণ, কিছু চিন্তা এবং কিছু বিশ্বাস যেটি তিনি তার সন্তানের উপরে প্রয়োগ করে থাকেন। এটি কিন্তু আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে এবং এখনও আছে। কিন্তু মাথায় রাখতে হবে যে প্যারেন্টিং বিষয়টি একাধারে একটি বিজ্ঞান এবং শিল্প। এটি সায়েন্স অ্যান্ড আর্ট দুটোর একটি সম্মিলন। আগেও যেমনি প্যারেন্টিংয়ের গুরুত্ব ছিল, এখনও রয়েছে, তবে এখন এর গুরুত্বটা আমাদের সামনে বেশি প্রতিভাস হচ্ছে এই কারণে যে এখন কিন্তু চারিদিকে আমরা একটা র্যাপিড আরবানাইজেশনের মধ্যে যাচ্ছি, দ্রুত নগরায়নের মধ্যে যাচ্ছি। আমাদের নতুন প্রজন্ম যারা আমাদের সন্তানেরা বা বাবা মার যারা সন্তানেরা, তারা কিন্তু একটা দৌড়ের ভেতরে এই মুহূর্তে রয়েছে এবং তারা একটা প্রতিযোগিতার মুখে রয়েছে। প্রযুক্তি তাদের উপর একটা প্রভাব বিস্তার করছে, চারপাশ তাদের উপর একটা প্রভাব বিস্তার করছে, এবং এই এতগুলো অভিঘাত যখন একটি সন্তানের উপর পড়ে, তখন প্যারেন্টিংয়ের গুরুত্বটা মাত্রায় বৃদ্ধি পাচ্ছে। ফলে প্যারেন্টিং অতীতে ছিল না তা নয়, অতীতেও ছিল, কিন্তু এখন এর গুরুত্বটা এবং এর মাত্রাটা কিন্তু বৃদ্ধি পেয়েছে। ভাই, শিশুর একদম প্রাথমিক বিকাশটা আসলে কখন থেকে শুরু হয় এবং এর ধাপে ধাপে সন্তানের প্রতি বাবা মার আচরণটা আসলে কেমন হওয়া উচিত? শিশুর বিকাশ কিন্তু মাতৃগর্ভ থেকে শুরু হয়। আমরা বলবো একজন মা যখন সন্তানকে গর্ভে ধারণ করেন, তখন তিনি কি চিন্তা করছেন, তিনি কি ভাবছেন, তার কি আচরণ, তার কি ভাবনা, তার কি আবেগ, তা কিন্তু গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে। এরপরে সন্তান জন্মের পর প্রথম 5 বছর খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে সন্তানের স্নায়ু বিকাশজনিত বিকাশটি ঘটে। তখন কিন্তু সন্তান কেবল তার শারীরিক বিকাশটি প্রাপ্ত হয় না, তার মানসিক বিকাশ, তার ভাবনার বিকাশ, তার কগনিটিভ ডেভেলপমেন্ট, তার মরাল ডেভেলপমেন্ট, এগুলো কিন্তু হতে থাকে। অথচ আমরা জানি যে ওই সময়টা হয়তো বা বাচ্চারা কিছু বোঝেই না। না, অবশ্যই বোঝে, আমরা ভাবি বোঝে না, কিন্তু আমরা তো আমাদের চোখ দিয়ে দেখি, তার লেন্স দিয়ে দেখি না। তার লেন্স দিয়ে যদি আমরা দেখতাম, তখন দেখতাম যে এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট, মরাল ডেভেলপমেন্টের কতগুলো পর্যায় রয়েছে। 2 থেকে 3 বছর একটি খুব গুরুত্বপূর্ণ পর্যায়, তারপরের দিকে চলতে গেলে 3 থেকে 7, এবং আরেকটি গুরুত্বপূর্ণ পর্যায় হচ্ছে 7 থেকে 12 বছর বয়স। এই সময়টিতে তার ধারণার জগৎটি একটা ফিক্সেশন, আমরা বলি ধারণার জগৎটি একটি খুব সুগঠিত হয়ে যায়। ফলে 7 থেকে 12 বছরের মধ্যে যদি তার নৈতিকতা, ধারণা, আবেগ, এই বিষয়গুলোকে আমরা খুব সুষম করে বিকশিত করতে না পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে সন্তানের ভেতরে চিন্তার, ভাবনার, আবেগের, নৈতিকতার এবং আচরণের অসামঞ্জস্যতা দেখা দিতে পারে। একদমই তাই। এবং সেই ক্ষেত্রে আসলে পারিবারিক সম্পর্কে আমরা এখন দেখি যে বাবা মার সাথে সন্তানের কিন্তু একটা বেশ দূরত্ব থাকে, বা পারিবারিক অনেক ঝামেলার মধ্য দিয়ে কিন্তু আসলে একটা যখন সন্তানও গড়ে ওঠে, তার মানসিক বিকাশে অনেকটা প্রভাব পড়ে। এই বিষয়টা যদি একটু বলতেন। আমরা বলি যে ইদানিংকালে আমরা যেটি দেখতে পাচ্ছি, সেটি শুধু বাংলাদেশে নয়, পশ্চিমা বিশ্ব থেকে শুরু করে প্রাচ্যে সর্বত্র ডিস্ট্রাক্টেড প্যারেন্টিং বলে একটি সমস্যার প্রচলন হয়েছে। অর্থাৎ সন্তানেরা বাবা মার কাছে যখন আসতে চায়, বাবা মা তখন নিজেদের ব্যস্ততার অজুহাতে সন্তানকে কোনো ডিভাইস বা অন্য কোনো খেলা বা অন্য কোনো মাধ্যমে ব্যস্ত রাখতে চান, অথবা তাকে পড়তে বলেন, অর্থাৎ বা তাকে খেলতে বলেন, অথবা তাকে ডিভাইস দিয়ে দেন। অর্থাৎ বাবা মা সন্তানকে খানিকটা দূরে সরিয়ে রাখেন এই কারণে, এবং তাদের ভেতরে হয়তো একটা ইচ্ছা থাকে সন্তান যদি এই সময়টায় পড়ালেখা করে তাহলে হয়তো সে ভালো কিছু করতে পারবে। এই সময়টা শুধু ডিভাইস নিয়ে ব্যস্ত থাকে, তাহলে আমি আমার কাজে ব্যস্ত থাকতে পারবো। এই ডিস্ট্রাক্টেড প্যারেন্টিংটা সন্তানকে বাবা মা থেকে খানিকটা দূরত্ব তৈরি করছে। বাবা মার মধ্যেও একটা চেতনা তৈরি হয়েছে, চিন্তা তৈরি হয়েছে যে আমার সন্তান যত বেশি
এই সামাজিক দক্ষতাগুলো বাড়বে, তার এই যে পড়ালেখাগুলো ভালো করতে পারবে, রেজাল্ট ভালো করতে পারবে, অ্যাচিভমেন্টগুলো ভালো হবে, তত বোধহয় সে জীবনে সফল হতে পারবে। কিন্তু আমরা দেখতে পাই এই সফলতার পেছনে সন্তানকে যখন বাবা মারা ঠেলে দেন, তখন সন্তানের যেটিকে আমরা বলি আবেগীয় বুদ্ধির বিকাশ, ইমোশনাল ইন্টেলিজেন্স এবং সামাজিক দক্ষতা অর্থাৎ সোশ্যাল স্কিল, এই দুটো কিন্তু কমতে থাকে। সন্তান হয়তো পড়ালেখায় খুব ভালো হয়, সে জিপিএ 5 পেয়ে যাচ্ছে, ডেইলি স্টার অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছে, অনেকগুলো স্টার পেয়ে যাচ্ছে, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, কাঙ্ক্ষিত বিদেশের যে বিশ্ববিদ্যালয় চাচ্ছে সেখানে চলে যাচ্ছে, কিন্তু তার সামাজিক দক্ষতার জায়গাটি এবং তার আবেগীয় বুদ্ধিমত্তার জায়গাটি কিন্তু খুব ন্যারো থাকছে। ফলে সে কিন্তু পার্থিব দিক থেকে খানিকটা সফল হলেও মানবিক মানুষ হিসাবে খুব বেশি সফল হতে পারছে না, যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা মানুষের সম্পূর্ণ বেড়ে ওঠায়। এবং আমরা কিন্তু দেখছি যে এই যে পার্থিব জায়গাগুলো হয়তো বা অ্যাচিভ করছে, কিন্তু সোশ্যালাইজেশনের যে বিষয়টা, মানুষের সাথে মিশতে পারা, অনেক জায়গা থেকেও কিন্তু তারা আসলে বিরত থাকছে। যে এটি কি সামাজিক দক্ষতা। আবার পার্থিব বিষয়গুলোতে সফল হওয়ার অর্থ কিন্তু এই নয় যে সে অনেক অর্থ উপার্জন করতে পারছে। আমরা বলবো অর্থ উপার্জন করে সে অর্থটাকে সে কোন ধরনের কাজে বিনিয়োগ করছে, কিভাবে খরচ করছে, সেটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সে হয়তো অনেক টাকা, অনেক অর্থ উপার্জন করছে, কিন্তু সে শুধু নিজের ভোগবিলাস ছাড়া আর কোনো জায়গায় টাকাটি ব্যবহার করতে পারছে না। ফলে তার সমাজে এবং পৃথিবীতে তার অবদান কিন্তু খুব কম থেকে যাচ্ছে। ফলে এই জায়গাগুলোর গুরুত্ব দেওয়া আমরা মনে করি খুব গুরুত্বপূর্ণ। এবং প্যারেন্টিংয়ের ধরন যদি আমরা চিন্তা করি, বাবা মা সবসময় চিন্তা করেন যে আমি আমার সন্তানের জন্য সবচাইতে ভালোটাই চিন্তা করছি এবং আমি যেটা চিন্তা করছি সেটাই সন্তানের জন্য সবচাইতে ভালো হবে। কিন্তু এই ধারণাটি কিন্তু বাবা মার সবসময় ভুল হতে পারে, কারণ দেখা যায় বাবা মার সাথে সন্তানের বয়সের পার্থক্য কমপক্ষে 2 থেকে 2.5 দশক মিনিমাম। 25 বছর বয়সে যদি কেউ মা হন বা বাবা হন, তাহলে একটা বড় ব্যবধান কিন্তু রয়েছে সন্তানের সাথে বাবা মার। ফলে এই প্রজন্মের ব্যবধানটিকে যদি আমরা কনসিডার না করি, তাহলে কিন্তু সন্তানের ভালো চিন্তা করতে যেয়ে আমরা আরও তার খারাপ করে ফেলতে পারবো। ফলে তার জায়গায় যে, তার অবস্থানে যে, তার মতো করে যদি আমরা পৃথিবীটাকে দেখতে পারি, তখনই কেবল আমরা তার ভালোটা চিন্তা করতে পারবো। একদমই তাই। প্যারেন্টিং এর ধরনগুলো আসলে কেমন, এবং একজন বাবা মা কি করে বুঝবেন যে তার, যেহেতু প্রত্যেকটা বাচ্চা আসলে ইউনিক, সেক্ষেত্রে বাবা মা কি করে বুঝতে পারবে যে তার সন্তানের জন্য কোন প্যারেন্টিং স্টাইলটা আসলে? আমরা যদি বলি যে প্যারেন্টিং এর ধরন কতগুলো আছে, তাহলে আমরা কমপক্ষে 2 ডজন ধরন খুঁজে পাবো। 20 থেকে 24 ধরনের প্যারেন্টিং আছে, কিন্তু মোটা দাগে আমরা 4টি ভাগে ভাগ করি। একটি হচ্ছে অথরিটেরিয়ান প্যারেন্টিং, যেখানে বাবা মাই সব কিছুর সিদ্ধান্ত নিয়ে থাকেন। একটি হচ্ছে আমরা বলি পারমিসিভ প্যারেন্টিং, যেটিতে সন্তানই সব কিছু সিদ্ধান্ত নিয়ে থাকেন। আর একটি হচ্ছে নেগলেক্টফুল প্যারেন্টিং, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বাবা মা সন্তান কেউ কিছু জানেন না, সন্তানের সাথে বাবা মার কোনো যোগাযোগ নেই। আরেকটি রয়েছে খানিকটা ভালো বা তুলনামূলকভাবে 4টির মধ্যে ভালো, সেটিকে আমরা বলি অথরিটেটিভ প্যারেন্টিং, যেটি সন্তান ও বাবা মা পারস্পরিক যোগাযোগ করে কথাবার্তা বলে কোনো সিদ্ধান্ত নিয়ে থাকেন। এর বাইরেও আরও প্যারেন্টিং আছে, হেলিকপ্টার প্যারেন্টিং আছে, টাইগার প্যারেন্টিং আছে, অনেক ধরনের প্যারেন্টিং আছে। আমরা তার ভেতরে যদি অথরিটেরিয়ান প্যারেন্টিং নিয়ে একটু বলি, সেটি কিন্তু আমরা আমাদের চারপাশে, আমাদের প্রাচ্যে এবং আমাদের বাংলাদেশের কালচারে এটিকে খুব বেশি দেখতে পাই। বাবা মারা সন্তানকে সব কিছুতে আদেশ করেন, নির্দেশ করেন এবং তাকে বাধ্য করেন কোনো একটি কাজ করতে, এবং সেই কাজটি না করলে তাকে শাস্তির মুখোমুখি হতে হয়। এবং বাবা মা কঠোর অনুশাসনের মধ্য দিয়ে সন্তানকে বড় করতে চান। ফলে সন্তানের স্বাভাবিক চিন্তার বিকাশ এবং তার সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা কমে যায় এবং তার ভেতরে এক ধরনের বিষণ্ণতা তৈরি হতে পারে। ভবিষ্যতে সে সঠিক ও সুনাগরিক হিসাবে সামাজিক দক্ষতা নিয়ে বেড়ে ওঠে না। আর যখন পারমিসিভ প্যারেন্টিং হয়, তখন সন্তান কিন্তু বেপরোয়া হয়ে যায়, কারণ বাবা মার কোনো নিয়ন্ত্রণ তার উপর থাকে না। সে যা করে বাবা মা সেটাকে পারমিশন দিয়ে দেন। পারমিসিভ একটি প্যারেন্টিং। সন্তান খারাপ করলেও বাবা মা তাকে প্রশংসা করেন। তখন কিন্তু তার ভিতরে একটা আচরণজনিত সমস্যা দেখা দেয়, তার ব্যক্তিত্বের সমস্যা হতে পারে এবং সন্তানের ভবিষ্যতে নানান ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সংযুক্ত হওয়ার একটি আশঙ্কা থাকে। আরেকটি প্যারেন্টিং, যেটাকে আমরা নেগলেক্টফুল প্যারেন্টিং, সেটা সমাজ বিচ্ছিন্ন হয়ে গড়ে ওঠেছে। সামাজিকতাকে সে গ্রহণ করে না, নিজেকে সমাজের একজন হিসেবে মনে করে না। এই ধরনের প্যারেন্টিং সাধারণত যেই পরিবারগুলোতে থাকে, সেই পরিবারটি ডিসঅর্গানাইজড ফ্যামিলি আমরা বলি। পরিবারের কারোর সাথে কারো কোনো কোহেশন নাই, কোনো সম্পর্ক নাই, বন্ধনের জায়গাটা খুব দুর্বল। কেউ জানে না সন্তান কখন ঘুম থেকে উঠছে, কেউ জানে না সন্তান কি করছে, মা জানে না বাবা কোথায় যাচ্ছে, বাবা জানে না মা কি করছে। ফলে প্রত্যেকের সাথে প্রত্যেকের একটি, আমরা বলবো, একটা বিচ্ছিন্নতা বোধ তৈরি হয়। একটা দ্বীপের মতো সবাই বসবাস করে। এই ধরনের প্যারেন্টিং থেকে যেই সন্তানের বিকাশ হয়, যেই সন্তান বড় হয়ে ওঠে, সে কিন্তু ভবিষ্যতে নিজেকে একজন অসামাজিক বা সমাজ বিরোধী না হলেও মানে সমাজ বিচ্যুত একজন মানুষ হিসেবে গড়ে ওঠে এবং এদের মধ্যে কিন্তু আত্মহত্যার প্রবণতাটি বেশি থাকে। আর অথরিটেটিভ প্যারেন্টিং, যেটির কথা বললাম যে তুলনামূলকভাবে আদর্শ প্যারেন্টিং, আসলে সত্যিকার আদর্শ প্যারেন্টিং বলে কিছু নেই। প্রত্যেকটি প্যারেন্টিং এর কিছু ভালো দিক আছে, কিছু মন্দ দিক আছে, সবকিছু মিক্সড করে প্যারেন্টিংটা করতে হয়।
কিন্তু এই অথরিটেটিভ প্যারেন্টিং এর ভালো দিকটা হচ্ছে বাবা মা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সন্তানকে অংশগ্রহণ করান এবং সন্তানের সিদ্ধান্ত নিয়ে যে কোনো সিদ্ধান্তে সন্তানকে সেখানে একজন অংশীদার হিসাবে রাখেন এবং সন্তানের ভালো মন্দ বিষয়টি সন্তানের সাথে আলাপ আলোচনা করেন। ফলে সন্তান নিজের ক্ষেত্রে এক ধরনের আমরা বলবো একটা ওনারশিপ ডেভেলপ করে, তার ভিতরে একটা ইন্ডিপেন্ডেন্স লাইফ তৈরি করার একটি প্রবণতা তৈরি হয়। ডিসিশন মেকিং এর ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, তার প্রবলেম সলভিং এর ক্ষেত্রে, আবেগের নিয়ন্ত্রণের ক্ষেত্রে, অন্যকে সম্মান করার ক্ষেত্রে, নিজের সম্মানটি রক্ষা করার ক্ষেত্রে এই সামাজিক দক্ষতাটা সে পেতে পারে। ফলে তুলনামূলকভাবে কিন্তু অথরিটেটিভ প্যারেন্টিংটি আমরা বলি যে এক ধরনের আদর্শ প্যারেন্টিং। এর বাইরে যে প্যারেন্টিংগুলো রয়েছে আমরা বলি সেগুলো বেশিরভাগই নেগেটিভ প্যারেন্টিংয়ের মধ্যে পড়ে। হেলিকপ্টার প্যারেন্টিং, বাবা মা সবসময় সন্তানের উপর একটা গোপন খবরদারি নজরদারি করে থাকেন, তার স্কুল ব্যাগ চেক করেন, বাড়ির যে গাড়ির চালক তাকে দিয়ে জিজ্ঞাসা করেন সন্তান কোথায় আছে, তাকে ফলো করেন, তার অনুপস্থিতিতে তার ঘরের খোঁজ খবর করেন, গোপনে তার কথা শোনেন, তার ডায়েরি খোলেন। এই যে হেলিকপ্টার প্যারেন্টিং, এটি কিন্তু বাবা মা ভাবেন যে সন্তান বোধহয় বুঝতে পারে না, কিন্তু সন্তান কিন্তু বুঝতে পারে যে বাবা মা তার উপরে গোপন নজরদারি খবরদারি করছে। এটি কিন্তু তার ব্যক্তিত্বের বিকাশে একটি অত্যন্ত আমরা বলবো নেতিবাচক প্রভাব পড়ে। আবার একটি আছে টাইগার প্যারেন্টিং। এই যে টাইগার প্যারেন্টিং এর অর্থ হচ্ছে আমি আমার সন্তানের জন্য অনেক বিনিয়োগ করলাম, অনেক কিছু দিলাম, তার জন্য 10টা টিউটর দিলাম, তার জন্য অনেক কিছু খরচ করলাম এবং তাকে আমি একটা সুরক্ষা করে রাখলাম। একজন বাঘ যেভাবে তার সন্তানকে, বাঘিনী যেভাবে তার সন্তানকে সুরক্ষা করে, বাবা মা ঠিক সেভাবে সুরক্ষার বলয়ে রাখতে রাখতে, নিয়ম কানুনের বলয়ে রাখতে রাখতে সন্তানের ভেতরে তার স্বকীয়তা বোধকে নষ্ট করে দেয়। সুতরাং এই প্যারেন্টিংটিও কিন্তু কাম্য নয়। টাইগার প্যারেন্টিং আমরা মনে করি যে এক ধরনের আমরা বলি নেতিবাচক প্যারেন্টিং। এরকম অসংখ্য প্যারেন্টিং এর ধরন আছে। আমি ভাই আপনার একটা লেখা পড়েছিলাম যে জেলিফিশ প্যারেন্টিং, জেলিফিশ প্যারেন্টিং আছে। জেলিফিশ প্যারেন্টিংটা অনেকটা আমরা বলবো যে সেই পারমিসিভ প্যারেন্টিং এর মতোই অনেকটা, যে জেলিফিশের মতো সন্তানের আবেগের কাছে নতি স্বীকার করে ফেলেন অনেক সময়, যে সেখানে সন্তানকে কোন পথে পরিচালিত করতে হবে সেই পথটি অনেক সময় বাবা মা খুঁজে পান না। অসংখ্য ধরনের প্যারেন্টিং আছে। আমরা যেটা বলতে চাচ্ছি যে প্যারেন্টিং কিন্তু আসলে বইয়ের পাতায় বা এরকম আমি যেভাবে বললাম থিওরি ধরে সেই প্যারেন্টিং ফলো করার সুযোগ কখনো নাই। প্রত্যেকটি সমাজের জন্য, পরিবারের জন্য কালচারকে কনসিডার করে, পরিবারকে কনসিডার করে, পরিবারের লিগেসি ধারাবাহিকতাকে কনসিডার করে, বাবা মার পেশা, সন্তানের ধরন, অর্থনৈতিক অবস্থা সব কিছুকে কনসিডার করে প্রত্যেক পরিবার কিন্তু তার জন্য একটি ইউনিক প্যারেন্টিং তৈরি করতে হবে। আমরা জানবো কোন প্যারেন্টিংটি ভালো, কোন প্যারেন্টিংটির মন্দ দিক আছে, ভালো দিক আছে, কিন্তু প্রত্যেকটি পরিবারের জন্য প্যারেন্টিং হবে ইউনিক। এক পরিবারের প্যারেন্টিং আর এক পরিবারের প্যারেন্টিং এর সাথে কখনোই মিলবে না। এই কারণেই একটা সময় বলা হতো গুড প্যারেন্টিং, ব্যাড প্যারেন্টিং। দেখা গেল যেই পরিবারের জন্য কারো জন্য একটি গুড, আর একজনের জন্য সেটি ব্যাড হতে পারে। তারপরে শুরু হলো পজিটিভ প্যারেন্টিং, নেগেটিভ প্যারেন্টিং। তখনও দেখা গেল যেটি কারো জন্য পজিটিভ আর একজনের জন্য নেগেটিভ হতে পারে। এই কারণে এখন কিন্তু যেই কথাটি প্রচলিত রয়েছে প্যারেন্টিং এর ক্ষেত্রে, সেটিকে আমরা বলে থাকি রেসপন্সিভ প্যারেন্টিং। অর্থাৎ রেসপন্সিবিলিটি নিয়ে এবং প্রতিক্রিয়া করে, রেসপন্স করবে এবং রেসপন্সিবিলিটি নেবে, দুটোই। এই রেসপন্সিভ প্যারেন্টিং হচ্ছে এখনকার দিনের আধুনিক প্যারেন্টিং এর মাধ্যম, যেখানে অথরিটেটিভ প্যারেন্টিংকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। পজিটিভ এবং নেগেটিভ প্যারেন্টিং এর যে বিষয়টা ভাইয়া বলছেন, সেক্ষেত্রে সন্তানের প্রতি বাবা মার কোন ধরনের আচরণগুলো আসলে করা উচিত, কোনগুলো করা উচিত না, যদি একটু মোটা দাগে বলতেন। আমরা আসলে সবসময় কথায় আড্ডায় বা বিভিন্ন আলোচনায়, টকশো থেকে শুরু করে সব জায়গায় একটা কথা খুব প্রচলিত আছে আমাদের, যে সন্তানের বন্ধু হন, বাবা মা যেন সন্তানের বন্ধু হয়। কিন্তু বিজ্ঞানসম্মতভাবে এবং শিশু মনোবিজ্ঞানের জায়গা থেকে আমরা বলবো বাবা মা সন্তানের বন্ধু হবেন না, বাবা মা সন্তানের বন্ধুর চাইতে বেশি হবেন। সেটি হচ্ছে সন্তানের বাবা মা হবেন। মানে বাবা মা যিনি হবেন তিনি একাধারে বন্ধু হতে পারেন, তিনি একাধারে গাইড হতে পারেন, ফিলোসফার হতে পারেন, মেন্টর হতে পারেন, কোচ হতে পারেন এবং সবার উপরে তার বাবা মা হতে পারেন। সুতরাং সন্তানের বন্ধু হন কথাটা আসলে খণ্ডিত। বাবা মা কখনো শুধু বন্ধু হবেন না, বন্ধুর চাইতে আরো বেশি কিছু হবেন। এবং এই জায়গাটিতে আরেকটি খুব কর্মরে, কুচমুচে এবং খুব প্রচলিত একটি শব্দ প্রচলিত আছে আমাদের কাছে, সেটির নাম হচ্ছে গুণগত সময়, কোয়ালিটি টাইমিং। এটিও আমরা কথায় কথায় বলে থাকি কোয়ালিটি টাইমিং দিন, কোয়ালিটি টাইমিং দিন। কিন্তু আসলে কিন্তু আমরা জানি না আসলে কোয়ালিটি টাইমিং বলতে কি বোঝায়। কোয়ালিটি টাইমিং হচ্ছে ইন্টারেক্টিভ টাইমিং, অর্থাৎ সন্তানের সাথে বাবা মার একটি মিথস্ক্রিয়া হবে, সেটি যত অল্প সময়ের জন্যই হোক না কেন। আমরা প্রায় বলে থেকেই তো সন্তানকে নিয়ে একটা মুভি দেখলাম, আমি কোয়ালিটি টাইমিং করলাম। আমি সন্তানকে নিয়ে খেলা দেখতে গেলাম, বাংলাদেশ শ্রীলঙ্কা ফাইনাল ম্যাচ, আমি একটা 8 ঘন্টা আমরা কোয়ালিটি টাইম কাটালাম। আসলে এই দুটোর কোনোটাই কোয়ালিটি টাইম নয়। কারণ মুভি দেখার সময় বাবা ও সন্তান, মা ও সন্তানের মনোযোগ ছিল সেই মুভির দিকে,
ক্রিকেট খেলা দেখার সময় বাবা ও সন্তান বা মা ও সন্তানের মনোযোগ ছিল সেই ক্রিকেটের দিকে, তাহলে এখানে কিন্তু সন্তান ও বাবা মার মনোযোগ পরস্পরের মধ্যে নাই। সেটা না করে কোন একটা মুভি নিয়ে সন্তানের সাথে যদি 10 মিনিট আলাপ করা হয়, সেটা হচ্ছে কোয়ালিটি টাইমিং। কোন একটি বিষয় নিয়ে যদি সন্তানের সাথে ইন্টারঅ্যাক্ট করা হয়, সেটা হচ্ছে কোয়ালিটি টাইমিং। কোন একটা ক্রিকেট খেলার ধরন নিয়ে যদি সন্তানের সাথে গল্পগুজব করা হয়, সেটা হচ্ছে কোয়ালিটি টাইমিং। এবং আমরা যে ইনডোর গেমসের কথা বলি, যেটি আমাদের সমাজ থেকে এখন হারিয়ে যাচ্ছে, যে লুডো খেলা, ক্যারাম খেলা, এটি কিন্তু চেস খেলা, এটি কিন্তু এক ধরনের কোয়ালিটি টাইমিং। কারণ এটি কিন্তু একটি তৃতীয় পক্ষের খেলা না, এই খেলায় আমি নিজে অংশগ্রহণ করছি, ফলে পরস্পরের ভেতরে একটা ইন্টারঅ্যাকশন হচ্ছে। এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখতে পারি, কোয়ালিটি টাইমিং এবং পরিবারের ভেতরে পরস্পরকে কাজগুলো ভাগ করে নেওয়া, তখন কিন্তু কোয়ালিটি টাইমিং হবে। পরিবারে রান্না করা, আমরা অনেক সময় মনে করি রান্না করা বোধহয় শুধু নারীদের কাজ, কিন্তু পরিবারের সকল সদস্য, বাবা সহ সন্তানরা সবাই মিলেমিশে যদি রান্না করেন, তাহলে কিন্তু পরিবারের ভেতরে একটা কোহেশন বাড়বে, কোয়ালিটি টাইমিং বাড়বে। যে কোনো কাজে পরিবারের সবাইকে অংশ নিতে হবে, ছোট শিশুটিকেও পরিবারে কিছু না কিছু দায়িত্ব দিতে হবে, তাহলে শৈশব থেকে তার ভিতরে দায়িত্ববোধ তৈরি হবে। আরেকটা ভাই জানতে চাই যে যেটা বললেন যে বন্ধু হতে চাওয়া, বাবা মারা প্রায় সময় বলেন যেটা খুব স্বাভাবিকভাবে, যে আমি তো ওর সাথে আমাকে দূরত্ব তৈরি হয়ে গেছে এবং আমি কোনোভাবে এটাকে ওভারকাম করতে পারছি না বা ওই বন্ধুদের জায়গাটা তৈরি করতে পারছি না, সেক্ষেত্রে আসলে কি টিপস দেবেন? সেক্ষেত্রে আমরা দেখতে পাই আমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে কিশোর বয়সী বা কিশোর কিশোরীদের সাথে এবং কিশোর কিশোরী উভয়ের সাথে ইদানিংকালের কিছু বাবা মা, বিশেষ করে আরবান এলিট শহুরে বাবা মার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে এবং বাবা মারা সন্তানকে রীতিমতো ভয় পান এবং এই ভয়ের কারণে তারা সন্তানকে অনেক কথা বলতে পারেন না, অনেক প্রতিক্রিয়া দেখাতে পারেন না, কারণ সন্তান হয়তো পাল্টা কোনো প্রতিক্রিয়া দেখায়। বিষয়টা হচ্ছে এটা কিন্তু একদিনে গড়ে ওঠেনি, একটা হঠাৎ করে ঘুম থেকে উঠে সন্তান পাল্টে যায় নাই। কেন সন্তান পাল্টে গেল, সন্তানের সাথে এই দূরত্ব কেন তৈরি হলো, আমরা বলবো এক্ষেত্রে কিন্তু সন্তানকে কখনোই দায়ী করা যাবে না। আমাদের মনে রাখতে হবে আমার প্যারেন্টিংয়ের জায়গাটিতে নিশ্চয়ই কোনো জায়গায় আমার একটি ত্রুটি ছিল এবং ত্রুটিটি অবশ্যই আমার ইচ্ছাধীন নয় বা উদ্দেশ্য প্রণোদিত নয়। ইচ্ছা করে যে সন্তানের সাথে দূরত্ব তৈরি হয়েছে তা কিন্তু নয়, সন্তানের ভালো করতে যে বাবা মা নিজের মনের অজান্তে এই দূরত্বটা তৈরি করে ফেলেছেন, সেই জায়গাটাকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। সন্তান সবচাইতে কাছে কার কাছে আসবে? বাবা মার কাছে আসবে। কেন সন্তানের কাছে একটা ডিভাইস বেশি আকর্ষণীয় মনে হয়, বাবা মাকে কেন আকর্ষণীয় মনে হয় না? সন্তানের কাছে কেন তার বন্ধুকে, আড্ডাকে বেশি আকর্ষণীয় মনে হয়, তার বাবাকে মাকে কেন আকর্ষণীয় মনে হয় না? কারণ বাবা মা তার ভাষায় কথা বলতে পারেন না, তার ভাষায় তার সাথে তার ওয়েভলেন্থে থাকতে পারেন না। আমরা একটি শব্দ ব্যবহার করে থাকি এক্ষেত্রে, বিজ্ঞানের একটি শব্দ আপনি দেখেছেন, সমুদ্রের ঢেউয়ের উপরে যখন সার্ফিং বোটটি চলে, সে কিন্তু ঢেউয়ের ভিতরে তলিয়ে যায় না, ঢেউয়ের তালে তালে সে ঢেউয়ের উপরে থেকে নিজেকে রক্ষা করে সার্ফিং বোটটি নিয়ে সুন্দর করে সে ঢেউয়ের উপরে নিজেকে ব্যালেন্স করে চলে। বাবা মাকে এরকম একটি সার্ফিং বোটের মতো থাকতে হবে। সন্তানের নানান উত্থান পতন থাকবে, তার আবেগের পরিবর্তন থাকবে, তার নানান ধরনের চিন্তা আচরণ থাকবে, বাবা মাকে সার্ফিং বোটের মতো তার উপরে থাকতে হবে। সেই ঢেউয়ের নিচেও ডুবে যাওয়া যাবে না এবং ঢেউ দেখে দূরে চলে যাওয়া যাবে না। বাবা মারা কখনো দূরে চলে যান, আবার কখনো সেই ঢেউয়ের ভিতরে ডুবে যান, এই দুটো থেকেই বাবা মাকে বিরত থাকতে হবে। একদমই তাই। এবং এই টিনেজ বয়সে আসলে যখন বাচ্চারা বেড়ে ওঠে, তখন কিন্তু বাবা মারা অনেক চ্যালেঞ্জ ফেস করেন তাদের সাথে কমিউনিকেট করতে। এই যে স্বাভাবিকভাবে যে বন্ধুদের আড্ডায় চলে যাচ্ছে, একটা দূরত্ব তৈরি হচ্ছে এবং আবেগীয় সম্পর্কের অনেক বিষয় যখন আসলে সন্তানরা জড়িয়ে যান, বাবা মারা কিন্তু সেটা অ্যাকসেপ্ট করতে পারেন না এবং তখন কিন্তু একটা খুব রেশারেশির জায়গাটা আসলে তৈরি হয়। তখন কিভাবে বাবা মারা আসলে হ্যান্ডেল করতে পারেন তার বাচ্চাটাকে? আমরা বলবো যে প্রত্যেকটি বাবা মা তার সন্তানের ভালোর জন্যই চিন্তা করেন, কিন্তু সেই চিন্তার জায়গাটিতে আসলে সন্তানের দিক থেকে খানিকটা দেখার প্রয়োজন, না হলে কিন্তু কমিউনিকেশন বা যোগাযোগটি সঠিক হবে না। এবং আমরা সন্তানের সাথে বাবা মার যে সম্পর্ক, মায়ের সাথে বাবার সাথে সন্তানের যে সম্পর্ক, এটা হচ্ছে পৃথিবীর সবচাইতে কঠিন বন্ধন এবং কঠিন ভালোবাসার সম্পর্ক। এই ভালোবাসার সম্পর্কটিকে যদি আমরা জড়িয়ে রাখতে চাই, এটাকে যদি আমরা এগিয়ে নিতে চাই, তাহলে কিন্তু আমাদের সন্তানের সাথে কমিউনিকেশনের জায়গাটি শৈশব থেকেই শুরু করতে হবে। সন্তান জন্মের পরপরই এবং জন্মের আগেই মায়ের সাথে তার একটা অ্যাটাচমেন্ট তৈরি হয় এবং জন্মের কিছুদিন পরেই বাবার সাথে তার একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়। আমরা যেন অ্যাটাচমেন্টটাকে লালন করি, এটাকে যেন আমরা ভেঙে না দেই, তার সাথে যেন আমরা স্পর্শ করি সন্তানকে, তার কথাগুলো বুঝি এবং তার না বলা কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। সে যেটি দেখায় না সেটি আমাকে দেখানোর চেষ্টা করতে হবে, তার অনুভূতিগুলো বুঝতে হবে। এই বিষয়গুলো বোঝার জন্য সন্তানের সাথে তার সব বাবা মাকে উপযুক্ত সময় কাটাতে হবে, যেটিকে আমরা বললাম কোয়ালিটি টাইমিং। আপনি একটু আগে ডিভাইসের কথা বলেছেন, আমার কাছে অনেক বাবা মারা নিয়ে এসে বলে যে আমার সন্তান তো সারাদিন মোবাইলে গেম খেলে। আমি বলছি আপনি কি করেন?
বলে আমি তো ওকে ধমক দেই, বকা দেই, নিষেধ করি। আমি কিন্তু বলি না, নিষেধ করবেন না, ধমক দিবেন না, বকা দিবেন না, আপনি বরং ওর সাথে মোবাইলে কি গেম খেলে সেটা দেখুন এবং আপনি ওর সাথে গেম খেলুন, ওর গেম খেলার অংশীদার হন, ওর গেম খেলার পার্টনার হন। বলে কি করে, আমি তো এইসব গেম পারি না। আমি বলি আপনি শিখে নেন। কারণ আপনি যদি সন্তানের সাথে মোবাইলের গেমটি খেলেন তাহলে 3টি উপকার হবে। একটি হচ্ছে সে কোনো ধরনের আপত্তিকর ওয়েবসাইটে যেতে পারবে না, কারণ আপনি তার সাথে সার্বক্ষণিক বা কিছুটা সময় হলো বা বড় সময় হলো তার ডিভাইসের সাথে আপনি সংযুক্ত আছেন, গেমের সাথে আছেন, তার গেমের কিছু অংশকে আপনি কন্ট্রোল করতে পারতেছেন। দ্বিতীয়ত হচ্ছে সে কতক্ষণ গেম খেলবে সেটিও কিন্তু আপনি পার্টনার হিসাবে একটা 50% কন্ট্রোল আপনার উপরে আছে। ঠিক আছে, এখন খেলা বন্ধ করো, এখন খেতে চলো, গোসল করতে চলো, এখন পড়তে বসো, তার মানে আপনি তাকে খানিকটা কন্ট্রোল করতে পারবেন। তৃতীয়ত হচ্ছে এই গেম খেলার মধ্য দিয়ে তার সাথে আপনার বন্ডেজটা অনেকখানি শক্ত হবে। ফলে বাবা মা গেমকে যতটা ভয় পান, আমরা বলি গেমকে ভয় না পেয়ে সন্তানের সাথে বরং গেম খেলাকে নিজেরা খানিকটা গেম খেলুন। সেই গেম খেললে সন্তানের গেম খেলার প্রবণতা কমিয়ে আনার ক্ষেত্রে আপনার কিন্তু একটা ভূমিকা থাকবে। একদমই তাই। অনেক ধন্যবাদ ভাইয়া। আমরা এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ কথা শুনবো ছোট্ট একটা বিরতির পর। দর্শক, মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠান থেকে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। বিরতির পর আমরা সন্তানের সুস্থ ও সুন্দর বিকাশে প্যারেন্টিং এর ভূমিকা নিয়ে আরো অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করব। RTVর সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত মনের কথা অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেনি বুনন। আজকের মনের কথার বিষয় সন্তানের সুস্থ ও সুন্দর বিকাশে প্যারেন্টিং এর ভূমিকা, এবং আমাদের সাথে আছেন ডাক্তার হেলাল উদ্দিন আহমেদ। ভাইয়া, যেটা নিয়ে আমরা বলছিলাম, এক্ষেত্রে আমরা এখন অনেক দেখতে পাই যে শিশু কিশোরদের মাঝে কিন্তু আত্মহত্যা প্রবণতা অনেক বেশি বেড়ে গেছে এবং অনেক বেশি তাদের মধ্যে হতাশা, বিষণ্ণতা এই জায়গাটাও আসলে বেড়ে গেছে। এটার কারণটা আসলে কি? এটার কারণ আসলে ত্রিবিধ, 3 ধরনের। প্রথম হচ্ছে বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল ও সোশ্যাল। বায়োলজিক্যাল বলতে শিশু কিশোররা যখন বেড়ে ওঠে তাদের শরীরে নানা রকম হরমোনাল পরিবর্তন হয়, দৈহিক পরিবর্তন হয়, বিভিন্ন কেমিক্যালের পরিবর্তন হয়, যেটাকে আমরা বলে থাকি তাদের আবেগের একটা ঝড় তাদের মধ্যে ওঠে। সেই হরমোনাল পরিবর্তনের কারণে, আবেগের ঝড়ের কারণে অনেক সময় তাদের আচরণ পরিবর্তন হয়, বিষণ্ণতা তাদেরকে গ্রাস করতে পারে এবং বিষণ্ণতা থেকে তাদের মধ্যে কিন্তু আত্মহত্যার প্রবণতা হতে পারে। এটি কিন্তু সারা পৃথিবীতে একই রকম এবং আগেও বাংলাদেশে ছিল, এখনও বাংলাদেশে আছে, ভবিষ্যতেও শিশুদের এই শারীরিক পরিবর্তনের কারণে মানসিক সমস্যাগুলো থাকবে সবসময়। সেটিকে আমাদেরকে কনসিডার করেই তাদেরকে বিকাশটাকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। কিন্তু বাকি যে দুটো, সাইকোলজিক্যাল এবং সোশ্যাল, সেটি কিন্তু আমাদের হাতে আছে, সেটি কিন্তু আমরা চাইলেই কন্ট্রোল করতে পারি, সেটি কিন্তু মডিফায়েবল। সেই জায়গা থেকে আমরা বলবো চারিদিকে একটা র্যাপিড আরবানাইজেশন হচ্ছে, দ্রুত নগরায়ন হচ্ছে এবং আমরা মনে করছি যে আমার সন্তান বোধহয় পিছিয়ে যাচ্ছে, তাকে দৌড়ে এগিয়ে থাকতে হবে, তাকে সব কিছুতে ভালো করতে হবে, তাকে GPA 5 পেতে হবে, তাকে ডেইলি স্টার অ্যাওয়ার্ড পেতে হবে, তাকে অনেক কিছু অর্জন করতে হবে এবং অমুক জায়গায় ভর্তি হতে হবে। একটা হর্স রেসের মধ্যে তাকে ঠেলে দেই এবং এই রেসের মধ্যে ঠেলে দিতে গিয়ে তাদের উপর একটা বাড়তি চাপ পড়ে এবং অনেক সময় সকলের মেধা কিন্তু এক নয়। তখন কিন্তু তারা নিজেকে খানিকটা সেলফ স্টিম কমে যায়, নিজেকে খানিকটা ছোট, হীন, তুচ্ছ মনে করে আমি বোধহয় আমার বাবা মার যে আকাঙ্ক্ষা সেটিকে পূরণ করতে পারছি না। তখন তার ভিতরে একটা হতাশা আসে, তার ভিতরে একটা দুঃখ আসে, তার ভিতরে একটা না পাওয়ার বেদনা তৈরি হয় এবং এই বেদনাটি কিন্তু আসলে পিয়ার প্রেশার থেকে হয়, বাবা মার প্রেশার থেকে হয়, চারপাশ থেকে হয়। এই জিনিসগুলো তাকে কিন্তু একটা আত্মহত্যা প্রবণ গড়ে তুলতে পারে, বিষণ্ণতা গড়ে তুলতে পারে। আরেকটি হচ্ছে যে সাইকোলজিক্যাল গড়ন, যেটিকে আমরা বলি তার ব্যক্তিত্বের বিকাশটা কীরকমভাবে গড়ে উঠেছে, ছোটবেলা থেকে আমরা কি তাকে সিদ্ধান্ত নেওয়ার সক্ষম করে তৈরি করেছি কিনা, তার সামাজিক দক্ষতাগুলোকে আমি বেশি বাড়িয়েছি কিনা, তার আবেগীয় দক্ষতা, তার আবেগীয় বুদ্ধিমত্তাকে আমি বেশি বেশি বিকশিত করেছে কিনা। যার সামাজিক দক্ষতা বেশি, যার আবেগীয় বুদ্ধিমত্তা বেশি, তার ভেতরে কিন্তু আত্মহত্যার প্রবণতাটি কম থাকবে। সে কিন্তু নানাভাবে চারপাশের সমস্যাকে নিজে অ্যাকোমোডেট করতে পারবে। সব সমস্যাকে সমাধান করার সুযোগ আমাদের নাই, কিন্তু সমস্যাকে ধারণ করার ভেতরে কিন্তু আমাদের সক্ষমতা আছে। আমরা অনেক সমস্যা ধারণ করে বেঁচে থাকি। তা যিনি সমস্যাকে ধারণ করতে পারবেন, সব সমস্যা সমাধান করতে পারবেন এটা আমরা মনে করি না, কিন্তু সমস্যাকে ধারণ করতে পারবেন, তার ভেতরে কিন্তু আত্মহত্যার প্রবণতা কম থাকে। আমরা ইদানিংকালে আমাদের সন্তানদেরকে, কিশোর কিশোরী তরুণদেরকে সমস্যা ধারণ করার সক্ষমতা থেকে অনেক দূরে সরিয়ে নিয়ে যাচ্ছি। তার সকল সমস্যা আমি সমাধান করে দিচ্ছি, একদমই তাই। তাকে আমি কোনো চ্যালেঞ্জের মুখে ফেলছি না এবং ফেইলিয়রকে একসেপ্ট করানো আমরা কখনো তাকে শেখাচ্ছি না। আমরা সবসময় তাকে মনে করতেছি তোমাকে সামনেই যেতে হবে, তোমাকে এগিয়ে যেতে হবে, তোমাকে 1 নম্বরে থাকতে হবে, তোমার কোনো অপশন নাই। ফেইলিয়র যে তার জন্য একটা অপশন হতে পারে এবং ফেইলিয়রও যে তার জন্য কখনো যে নেতিবাচক তা নয়। ফেইলিয়র হতে পারে মানুষের জীবনে যে কোনো জায়গায় ব্যর্থতা একটা অনুষঙ্গ। সুতরাং ব্যর্থতাকে মেনে নেয়ার জন্য আমরা তাকে প্রস্তুত করি নাই
এই প্রস্তুত করি নাই বলেই তাদের ভেতরে কিন্তু আমরা দেখি একটা অস্থিরতা তৈরি হয়েছে। সে পরীক্ষায় ব্যর্থ হলে সে আত্মহত্যা প্রবণ হয়ে উঠছে, প্রেমে ব্যর্থ হলে আত্মহত্যা প্রবণ হয়ে উঠছে, নানাভাবে তার মধ্যে একটা হতাশা তৈরি হচ্ছে। এবং সবশেষে আমি আরেকটি জিনিস বলবো যে আত্মহত্যার পেছনে কিন্তু রয়েছে মানসিক বিপর্যয় বা মানসিক সংকট, বিষণ্ণতা, ব্যক্তিত্বের বিকার, সিজোফ্রেনিয়া, মাদকাসক্তি ইত্যাদি সমস্যা। ফলে আমাদের শিশু কিশোর এবং তরুণরা যখন এরকম বিষণ্ণতায় ভোগে, মাদকাসক্ত হয়ে পড়ে, সিজোফ্রেনিয়া বা অন্য কোনো রোগে আক্রান্ত হয়, ব্যক্তিত্বের সমস্যা হয়, তখন কিন্তু তার যথাযোগ্য সময়ে সুচিকিৎসা যদি আমরা করতে না পারি, দ্রুত যদি এগুলোকে শনাক্ত করতে না পারি, তাহলে কিন্তু তার ভেতরে আত্মহত্যার প্রবণতা বাড়বে। ফলে আমাদের সন্তানদের ভেতরে যদি এই ধরনের মানসিক সমস্যার কোনো লক্ষণ আমরা দেখে থাকি, তার চিন্তার পরিবর্তন, আবেগের পরিবর্তন, আচরণের পরিবর্তন, তাহলে কিন্তু তাকে দ্রুত মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া প্রয়োজন। তাহলে কিন্তু বহু আত্মহত্যাকে প্রতিরোধ করা সম্ভব হবে। অনেক ধন্যবাদ। সুতরাং এই পরিবর্তনগুলো সম্পর্কে আসলে বাবা মাকে সচেতন হতে হবে। আমরা যদি একটু জানতে চাই যে লক্ষণগুলো আসলে কি হতে পারে, বাবা মা কখন একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে তার বাচ্চাকে নিয়ে যেতে পারেন? যখন দেখবেন তার সন্তানের আচরণটি স্বাভাবিক নয়, অস্বাভাবিক আচরণ করছে, রাতে জেগে থাকছে বেশি, দিনে ঘুমাচ্ছে বেশি, সকলের সাথে রাগ করে কথা বলছে, কারণে অকারণে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, অনেক সময় আমরা দেখি ওয়াশরুমে যে বেশি সময় কাটাচ্ছে, হ্যাঁ, মোবাইল ফোনে বা এইসব ডিভাইস অতিরিক্ত আসক্তি থাকছে এবং সকলের সাথে এক ধরনের রূঢ় আচরণ করছে, খাবার টেবিল একসাথে বসছে না, মাকে ধাক্কা দিচ্ছে, বাবাকে ধাক্কা দিচ্ছে এবং মা বাবাকে সবসময় অবমাননাকার শব্দ দিয়ে কথা বলছে, তখন কিন্তু আমাদের একটু সতর্ক হতে হবে এবং তার ভেতরে কোনো না কোনো মানসিক সমস্যা আছে বলে মনে করে চিকিৎসকের কাছে নিতে হবে। দ্বিতীয়ত, আমরা যদি দেখি সন্তানের ভেতরে আবেগের পরিবর্তন ঘটছে, সে হঠাৎ করে বেশি মনমরা হয়ে যাচ্ছে, কারোর সাথে মিশছে না, একা থাকছে, সামাজিক অনুষ্ঠানে যাচ্ছে না, তার কোনো কিছুতেই ভালো লাগছে না, আগে যে জিনিসগুলো করে তার ভালো লাগতো, যে কাজগুলোতে তার ভালো লাগতো, মুভি দেখে, খেলা করে, গান শুনে, বন্ধুর সাথে আড্ডা দিয়ে, এখন তার কোনোটাই ভালো লাগছে না এবং সে নিজেকে গুটিয়ে রাখছে, লেখাপড়ায় খারাপ করছে, তখন আমাদের মাথায় রাখতে হবে তার ভিতরে বিষণ্ণতা হচ্ছে কিনা। অথবা যদি আবেগের অতিরিক্ত বহিঃপ্রকাশ সে করে, বিনা কারণে সে অতিরিক্ত খুশি হচ্ছে, বেশি বেশি খরচ করছে, নিজেকে অনেক বড় মনে করছে, যেটাকে আমরা ম্যানিয়া বলে থাকি, এরকম কোনো লক্ষণ যদি দেখা যায় আবেগের পরিবর্তন, তাহলে আমাদেরকে সতর্ক হতে হবে। পাশাপাশি আমরা যদি দেখি সন্তানের ভেতরে চিন্তার কোনো পরিবর্তন ঘটেছে, সে অন্যকে সন্দেহ করছে, সে ভাবছে আশেপাশে সবাই তার শত্রু, সে বিভিন্নভাবে সন্দেহ করছে, কেউ তাকে গোপনে ফলো করে, ক্যামেরা দিয়ে দেখে, তার মোবাইলের কথা রেকর্ড করে, খাবারের ভিতর বিষ মিশিয়ে দেয়, এই ধরনের প্যারানয়েড অর্থাৎ কোনো ধরনের সন্দেহবাতিগ্রস্ততা যদি আমরা তার ভিতরে দেখে থাকি, তাহলেও আমাদেরকে সতর্ক হতে হবে এবং তখন তাকে চিকিৎসার আওতায় নিতে হবে। পাশাপাশি কোনো শিশু কিশোর বা তরুণ যদি মরে যাওয়ার কথা বলে, আত্মহত্যার ইচ্ছা ব্যক্ত করে, সামাজিক যোগাযোগ মাধ্যমে মরে যাওয়ার কথা বলে ফেলে, বা মাকে বলে, বাবাকে বলে, বন্ধুকে বলে, সেটিকেও কিন্তু আমাদেরকে গুরুত্বের সাথে নিতে হবে এবং তখন কিন্তু তাকে চিকিৎসার আওতায় আনতে হবে। এই ক্ষেত্রে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে কিন্তু বাবা মারা অনেকটুকু পিছিয়ে থাকেন, যে স্বাভাবিকভাবে আমার এত ছোট বাচ্চা, সাইকিয়াট্রিস্টরা সবসময় ঘুমের ওষুধ দেয়, আমাদের একটা মিথস আসলে আছে। তো সেই ক্ষেত্রে আসলে মনোরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হতেও কিন্তু তারা অনেকটুকু দেরি করে ফেলেন। তো এই বিষয়টা যদি একটু বলেন। আমরা বলবো যে আমরা মনোরোগ বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা যদি রেশনালি চিকিৎসাটা দেন, তাহলে কিন্তু সবসময় যে একটি বেশি ওষুধ দেওয়ার প্রয়োজন হবে তা কিন্তু না, এবং ওষুধের পাশাপাশি কাউন্সিলিংও কিন্তু করতে হবে, যেটি সাইকোলজিস্টরা করে থাকেন, সাইকোথেরাপিস্টরা করে থাকেন। কাউন্সিলিংয়ের গুরুত্বও কিন্তু রয়েছে। আমরা বলবো যে রেশনাল এবং প্রফেশনাল যারা চিকিৎসক, তারা কিন্তু আসলে কম ওষুধ দিয়েই চিকিৎসা করেন এবং যখন প্রয়োজন তখনই ওষুধটা দিতে হবে, সেটি কিন্তু তাদের প্রফেশনালিজমের জায়গা। ফলে বাবা মাকে বলবো যে মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে তো নিতেই হবে এবং প্রয়োজনে কাউন্সিলিং, সাইকোথেরাপি সেটিরও কিন্তু গুরুত্ব আছে। অনেক সময় বাবা মারা বলে থাকেন যে আমিই তো কাউন্সিলিং করি, আমি তো সাইকোথেরাপি দিই, কিন্তু মনে রাখতে হবে সাইকোথেরাপি বা কাউন্সিলিং এটি একটি পেশাদারিত্বের বিষয়, এটি কিন্তু একটি সায়েন্স, এটি একটি আর্ট, সেটি একটি শিক্ষার বিষয়, জানার বিষয়। যে কেউ কাউন্সিলিং, সাইকোথেরাপি দিতে পারেন না। এর জন্য প্রয়োজন শিক্ষা, এর জন্য প্রয়োজন প্রশিক্ষণ, এর জন্য প্রয়োজন প্র্যাকটিস। ফলে বাবা মা যদি এই কাউন্সিলিং দিয়ে থাকেন, সেটি কিন্তু অনেক সময় হিতে বিপরীত হতে পারে। তাই বাবা মাকে বলবো যে আপনারা নিজেরা কাউন্সিলিং না দিয়ে বিশেষজ্ঞের কাছে নিয়ে যেয়ে কাউন্সিলিং গ্রহণ করবেন এবং মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাবেন। যদি তার কোনো ওষুধের প্রয়োজন হয়, প্রয়োজনে কিন্তু ওষুধ দিতে হতে পারে, কারণ আত্মহত্যা প্রবণতার মূল চিকিৎসা হচ্ছে কিন্তু ওষুধ প্রয়োগ। একদমই তাই, এবং আশা করছি দর্শকরা আজকের এই আলোচনা অনুষ্ঠান থেকে অনেক বেশি সচেতন হবেন। ভাইয়া, বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে অনেক ধরনের সহিংস ঘটনাগুলোতে কিন্তু কিশোর এবং যুবকদের দ্বারা আসলে খুব বেশি সংঘটিত হয় এবং তাদের এই আগ্রাসী আচরণের পেছনে কিন্তু অনেকে প্যারেন্টিং স্টাইলকেও দায়ী করে থাকেন। এই বিষয়টা যদি বলেন যে সেক্ষেত্রে বাবা মার আসলে ভূমিকাটা কেমন হওয়া উচিত?
প্রথমত আমাদের যে আগ্রাসী আচরণ তার পেছনে কিন্তু রয়েছে হতাশা। আমরা বলে থাকি ফ্রাস্ট্রেশন অ্যাগ্রেশন হাইপোথিসিস, অর্থাৎ যেই কিশোর কিশোরী তরুণ তরুণীটি বেশি আগ্রাসী আচরণ করছে তার পেছনে কিন্তু রয়েছে তার আসলে হতাশা। সেই হতাশাটার এক ধরনের বহিঃপ্রকাশ করে সে আগ্রাসী আচরণের মধ্য দিয়ে। পাশাপাশি এখন চারদিকে কিন্তু কিশোর গ্যাং আমরা দেখতে পাচ্ছি, নানান ধরনের আগ্রাসী আচরণ তারা করছে। এর পেছনে কিন্তু পরিবার ও প্যারেন্টিংয়ের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। পরিবার যদি অর্গানাইজ থাকে, সেখানে যদি পরস্পরের মধ্যে বন্ধনটা খুব দৃঢ় থাকে, তাহলে কিন্তু কারো পক্ষে এই ধরনের আগ্রাসী আচরণ করা একটু কঠিন হয়। বাবা মার ভেতরে যদি আগ্রাসী আচরণ না থাকে, সন্তানের ভেতরে আগ্রাসী আচরণ আসাটা একটু কঠিন হয়। এবং বাবা মা যদি নৈতিক জীবনযাপন করেন, সেই নৈতিক জীবনযাপন মানে অর্থ কিন্তু শুধু আগ্রাসী বা শান্ত জীবনযাপন নয়, নন আগ্রাসী বা শান্ত জীবনযাপন নয়। নৈতিক জীবনযাপন হচ্ছে পেশার সাথে তিনি কি নৈতিকতাটিকে বজায় রাখছেন কিনা। সন্তান যদি দেখে তার বাবা পেশাগতভাবে একজন অনৈতিক বা দুর্নীতিপরায়ণ, সেই সন্তানের ভেতরে কিন্তু নানান ধরনের আচরণের সমস্যা হচ্ছে এবং হবে। ফলে বাবা মাকে কিন্তু আগে নৈতিকতার চর্চা নিজের জীবনে, নিজের পেশার সাথে, নিজের পরিবারে করতে হবে। কারণ এটির বিনিময়ে, এই অনৈতিকতার বিনিময়ে তিনি কিন্তু তার সন্তানকে হারাবেন। মাদকাসক্তি এখন একটা সামাজিক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং দিন দিন কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে। চাইলেও কিন্তু আমরা এটা আশপাশ থেকে এভাবে করে নিয়ন্ত্রণ করতে পারছি না। স্কুল কলেজের সামনেও কিন্তু এখন এই জিনিসগুলো খুবই অ্যাভেলেবেল। তো সেই ক্ষেত্রে একটা সন্তানকে আসলে কোন দিক থেকে বাবা মার, যদি মাদকাসক্তি প্রতিরোধের ক্ষেত্রে বাবা মার কি ভূমিকাগুলো আসলে পালন করা উচিত? আমরা মাদকাসক্তির ক্ষেত্রে তিনটা কথা বলে থাকি মোটা দাগে: সাপ্লাই রিডাকশন, ডিমান্ড রিডাকশন এবং হার্ম রিডাকশন। সাপ্লাই মানে মাদক আসবে না, ডিমান্ড মানে ডিমান্ড রিডাকশন অর্থ হচ্ছে মাদক সামনে থাকবে কিন্তু আমি গ্রহণ করব না, আর হার্ম রিডাকশন অর্থ হচ্ছে চিকিৎসা, মাদক গ্রহণ করে ফেলেছে, চিকিৎসার আওতায়। বাবা মার দায়িত্ব কিন্তু পরের দুটোতে, ডিমান্ড রিডাকশন এবং হার্ম রিডাকশন। সন্তানকে এমনভাবে সামাজিকভাবে দক্ষ করে তুলতে হবে যে তার সামনে মাদক থাকলেও সে যেন মাদককে না বলতে পারে, সে যেন বলতে পারে মাদক গ্রহণ খারাপ, আমি মাদক গ্রহণ করব না। বন্ধুত্বের চাপে হোক, কৌতূহলে হোক, সে কখনো মাদক গ্রহণ করবে না। এই ধরনের নৈতিকতার শিক্ষায় সন্তানকে শিক্ষিত করতে হবে, তাকে এই চর্চাগুলো করতে হবে। পরিবারের ভেতর মাদক নিয়ে খোলামেলা আলোচনা করতে হবে। আমরা অনেক সময় খোলামেলা আলোচনা না করার কারণে কিন্তু সন্তানের মধ্যে কৌতূহলটা বেশি হয়। সন্তানকে বলতে হবে এটি মাদক এবং এটি খারাপ, তুমি গ্রহণ করবে না। এটি গ্রহণ করলে তোমার শিক্ষা জীবন ব্যাহত হবে, সামাজিক জীবন ব্যাহত হবে। এটি নিয়ে লুকোচুরির জায়গা নাই, এটি নিয়ে পরিষ্কার খোলামেলাভাবে সন্তানের সাথে কথা বলতে হবে। এবং এর মধ্য দিয়ে ডিমান্ড রিডাকশনের জায়গাটি বাবা মা তৈরি করবেন। হার্ম রিডাকশন হচ্ছে সন্তান মাদক গ্রহণ করে ফেলছে, বাবা মা বুঝতে পেরেছেন কিন্তু চিকিৎসার আওতায় আনছেন না সামাজিক লোকলজ্জার কারণে। এটিকেও প্রতিরোধ করতে হবে। সামাজিক লোকলজ্জাকে বাদ দিয়ে সন্তান মাদক গ্রহণ করছে বোঝা মাত্র তাকে কিন্তু দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে আসতে হবে, চিকিৎসার আওতায় আনতে হবে। কারণ আমরা বলে থাকি আর্লি ইন্টারভেনশন বেটার রেজাল্ট। যত দ্রুত আমি সন্তানকে চিকিৎসার আওতায় নিয়ে আসতে পারবো, তত ভালো করে তাকে আমরা মাদক মুক্ত করতে পারবো। কারণ মাদকাসক্তি কিন্তু একটি দীর্ঘমেয়াদী সমস্যা, এর চিকিৎসাও দীর্ঘমেয়াদী এবং একবার চিকিৎসা করার পরও পুনঃ আসক্ত কিন্তু একজন মাদকাসক্ত হতে পারে। তাই যত আগে আপনি চিকিৎসার আওতায় নিয়ে আসবেন, পুনরায় আসক্তি কিন্তু প্রতিরোধ করা তত সম্ভব হবে। ফলে মাদকাসক্ত সন্তানকে নিয়ে বা মাদক গ্রহণকারী সন্তানকে নিয়ে কোনো লজ্জায় পড়া যাবে না, লুকিয়ে রাখা যাবে না, লুকোচুরি করা যাবে না। তাকে দ্রুততর সময়ের মধ্যে চিকিৎসার আওতায় আনতে হবে। অনেক ধন্যবাদ ভাইয়া, খুব সুন্দর আলোচনা আজকে হলো এবং আশা করছি আমাদের দর্শক যারা আছেন সবাই অনেক উপকৃত হয়েছেন। সর্বশেষ যদি অভিভাবকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আমরা বলি যে অভিভাবকদের উদ্দেশ্যে বলি, সন্তানের যে কোনো আচরণ পরিবর্তন করার আগে আমাদের নিজেদের আচরণগুলো, বাবা মার আচরণগুলো পরিবর্তন করাটা জরুরি। সন্তানের অনাকাঙ্ক্ষিত আচরণ পরিবর্তন করতে হলে বাবা মার পরিবর্তনটা খুব জরুরি। আমরা যেন সেই জায়গাটিকে বেশি গুরুত্ব দেই, সন্তানের দিকে ফোকাস করার আগে নিজের দিকে ফোকাস করি। আমার আবেগটি কীরকম, আমার আচরণ কীরকম, আমার চিন্তাটি কীরকম। আমি পরিবর্তন হলেই আমার সন্তান পরিবর্তন হবে। অনেক ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আমার মনে হয় সন্তানকে আমরা সবাই অনেক ভালোবাসি, কিন্তু সন্তানের মন বুঝতে পারি না বা বোঝার চেষ্টা করি না। সন্তানের সুস্থ ও সুন্দর মানসিক বা শারীরিক বিকাশে বাবা মাকে অনেক বেশি সচেষ্ট হতে হবে, ফ্রেন্ডলি হতে হবে। সন্তানের সাথে উচ্চস্বরে কথা বলা, নেতিবাচক আচরণ করা কিংবা অতিমাত্রায় শাসন করা সন্তানের সুস্থ ও সুন্দর বিকাশে বাধা সৃষ্টি করতে পারে। তাই আমাদের উচিত সবসময় পজিটিভ থেকে সন্তানের সাথে ভালো ব্যবহারের পাশাপাশি বন্ধুত্বসুলভ আচরণের মাধ্যমে সন্তানের মনের ভাষা বোঝার চেষ্টা করা। পারিবারিক শিক্ষা একজন সন্তানের মূল শিক্ষা। আজকের মতো বিদায় নিচ্ছি। মার্কেন্টাইল ব্যাংক নিবেদিত আরটিভির মনের কথা অনুষ্ঠান থেকে, পাওয়ার্ড বাই বেনি বুনন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশকে ভালোবাসুন আর অবশ্যই নিজেকে মাদক মুক্ত রাখুন।